আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন। সাথে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। তুরাগ তীরের ইজতেমা মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে জড়ো হওয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই মোনাজাতে অংশ নেন। এই সময় আশেপাশে বাড়ির ছাদ, থেমে থাকা যানবাহন এবং নিজ নিজ অবস্থান থেকে মোনাজাতে অংশ নেন অসংখ্য মানুষ। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমার ময়দান ও আশেপাশে এলাকা। প্রথম পর্বের ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। দেশের বাইরে যারা আছে সবার জন্য দোয়া করি, সকল পরি সকল মুসলিমের জন্য দোয়া করি। সর্বক্ষেত্রে যাতে দিন প্রতিফলিত হয় এইটা শেখানোর জন্য, শেখার জন্য আমরা এখানে আসি। ভালো যেন মুসলমানদের পক্ষে আসে, বিজয় যেন মুসলমানদের পক্ষে আসে, এই দোয়া থাকবে। যারা নির্যাতন নিপীড়নের শিকার, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই নির্যাতন নিপীড়ন থেকে হেফাজত করে। মুসলমানদেরকে এই দিনই নবীওয়ালা কাজ দ্বারা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো। দর্শক, এই মুহূর্তে ইজতেমা মাঠে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, আখেরি মোনাজাতে দেশ, জাতি, ইসলাম নিয়ে কি নির্দেশনা দিলেন মাওলানা জোবায়ের? সেই সাথে জানাবেন ইজতেমার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? সাথী, আসলে আজকে সকাল 9:11 বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। 25 মিনিটে এই মোনাজাত হয়েছে। মাওলানা জুবায়ের তিনি এই মোনাজাত পরিচালনা করেন। সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায়, মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য তারা দোয়া করেছেন, নিজেদের পরিবারের হেদায়েতের জন্য দোয়া করেছেন। আমরা দোয়ার পরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা এই যে 3 দিন এখানে সময় দিলেন, এখান থেকে তারা ইসলামের যে বিষয়গুলো শিখেছেন সেটি তারা প্রথমে তাদের পরিবার পরিজনের মাঝে তারা ছড়িয়ে দেবেন, এরপর পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরবর্তীতে এটি দেশ থেকে বিদেশ পর্যন্ত তারা ছড়িয়ে দিতে চান। মূলত এই যে 3 দিনের ইজতেমা শেষ হলো, এখান থেকে কিন্তু একটি জামাত তারা বের করবেন এবং সেই 3 দিনের জামাত কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্তে তারা চলে যাবেন এবং দেশের বাইরেও কিন্তু এই জামাতগুলো যাবে। এই যে ইজতেমার মাঠ, সেখান থেকে কিন্তু জামাতবদ্ধ হন এবং জামাতবদ্ধ হওয়ার পরে অনেকে তারা সেই জামাতের সঙ্গে চলে যান। আমরা সকাল থেকে দেখেছি যে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে কিন্তু লাখ লাখ মানুষ তারা ইজতেমার ময়দান থেকে শুরু করে চারপাশের রাস্তায় কিন্তু অবস্থান নিয়েছিলেন। ইজতেমার মাঠ ছাড়িয়ে পুরো টঙ্গী এলাকায় মানুষজন মোনাজাতে অংশ নেন। বাসাবাড়ির যে ছাদগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষজন মোনাজাতে অংশ নিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সারা দেশের মুসলিমের জন্য যেন ইসলামের শান্তি প্রতিষ্ঠা হয় তার জন্য দোয়া করেছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখন দোয়া শেষ করে তারা সবাই সবার পথে ফিরছেন এবং আগামীকালকে থেকে কিন্তু দ্বিতীয় ধাপের যে ইজতেমা সেটি শুরু হবে এবং তারা চলে গেলে পরে যারা আগামীকালকের ইজতেমায় অংশ নেবেন তারা এখানে আসবেন। তাদের যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তাগুলোতে তাদের আগে থেকেই বলে দেওয়া আছে কোন জেলার জন্য কোন খিত্তা, কোন নাম্বার খিত্তা, সেই খিত্তায় যেয়ে তারা তাদের অবস্থান নিয়ে আগামী 3 দিনের ইজতেমায় অংশ নেবেন। তো এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের সর্বশেষ। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে ইজতেমায় আসা মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে যানবাহন চলাচল সীমিত করেছে ট্রাফিক বিভাগ। মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। মুসল্লিদের বহনকারী যানবাহন ও রিকশা ছাড়া ভারী যানবাহনগুলোকে উত্তরা থেকে আটকে দিয়েছে পুলিশ। অন্যদিকে আশুলিয়ার বেড়িবাঁধ দিয়ে যান চলাচল সীমিত রাখা হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন মুসল্লিরা। বলছেন, লাখো মুসল্লির সমাগমে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত তারা। আল্লাহর কাছে ক্ষমা, দেশের শান্তি ও মুসলিম বিশ্বের স্থিতিশীলতা চান। সড়ক আমাদের জন্য সুবিধা, আবার কারোর জন্য অসুবিধা, দুইটা মিলেই আর কি চলতেছে। একদিকে সুবিধা হবে আর একদিকে অসুবিধা হবে, এটাই তো অসুবিধা। একটু কিছু ভোগান্তিও আছে, আবার আমরা খুশি এই কারণে যে আল্লাহ পাক আমাদেরকে কষ্টের জন্যই দুনিয়াতে পাঠিয়েছে।
দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গী বাজার লঞ্চঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, এই মুহূর্তে লঞ্চঘাটগুলোতে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং মোনাজাত শেষে কিভাবে মুসল্লিরা ফিরে যাচ্ছেন সেই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আপনি জানেন যে এই কিছুক্ষণ আগে কিন্তু বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের যে প্রথম ধাপের যে কার্যক্রম সেটি কিন্তু আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়েছে এবং যেহেতু ট্রাফিক বিভাগ, ডিএমপি এবং জিএমপি ট্রাফিক বিভাগ কিন্তু মহাসড়কে যানবাহন কিছুটা সীমিত করেছে, তাদের সীমিত করার ফলে কিন্তু লঞ্চ ঘাটগুলোতে আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড় পড়েছে এবং ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলো থেকে কিন্তু এই লঞ্চ ঘাটের মাধ্যমে প্রচুর পরিমাণে মানুষ এসেছে এবং এই যে মুসলিম উম্মার যে দ্বিতীয় বৃহত্তম জমায়েত, সেই জমায়েতে তারা প্রথম পর্বের যে আখেরি মোনাজাত সেখানে যুক্ত হওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি গত রাত থেকে কিন্তু এখানে মানুষ আসতে শুরু করেছে এবং এই মুহূর্তে আমি রয়েছি টঙ্গীর যেই লঞ্চঘাট, টঙ্গী বাজার এলাকায় যে লঞ্চঘাট রয়েছে সেই লঞ্চঘাট এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং ঢাকার আশপাশ জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে লঞ্চের অনেক ভিড় রয়েছে এবং তারা কিন্তু মুসলিম উম্মার শান্তির জন্য কিন্তু আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছে এবং দীর্ঘক্ষণ এই মোনাজাতে অংশগ্রহণ করার পরে কিন্তু তারা এই মোনাজাত শেষ হওয়ার পরে কিন্তু তাদের যে বাড়ি ফেরার একটি ধারণা সেটি কিন্তু তৈরি হয়েছে এবং তারা কিন্তু এখান থেকে কিন্তু এই মাঠ ত্যাগ করে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথী, তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে ইজতেমার আরো খবর জানাতে রয়েছেন আব্দুল্লাহপুরে আমাদের আরেক সহকর্মী সুফিয়ান ফারাবি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফারাবি, মুসল্লিদের জন্য ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনা কেমন দেখতে পাচ্ছেন, আর সেই সাথে জানাবেন যে সাধারণ যাত্রীদের জন্য পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা রয়েছে কিনা? দেখতে পাচ্ছেন কিন্তু অজস্র মুসল্লিদের ঢল আমরা দেখতে পাচ্ছি এখানে এবং অসংখ্য অগণিত লাখো মুসল্লির ঢল নেমেছিল আজ টঙ্গীর তুরাগ তীরে এবং তারা আল্লাহর কাছে চেয়েছেন বিশ্বের শান্তি, বাংলাদেশের শান্তি এবং সব মিলিয়ে তারা মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধি এবং সম্প্রীতির জন্য তারা দোয়া করেছেন। আজকে কিন্তু জোবায়েরপন্থী যারা রয়েছেন তাদের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে এবং আগামী পর্বে হচ্ছে তাদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে এবং শেষ পর্বে সাদ সাহেবের অনুসারী যারা রয়েছেন তারা ইস্তেমা করবেন। আর আমরা ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে জানিয়ে রাখি যে উত্তরা থেকে আব্দুল্লাহপুর এই দিকটাতে গাজীপুরা পর্যন্ত সরাসরি এই দিকটাতে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যারা সাধারণ মানুষ রয়েছে তারা একেবারে পায়ে হেঁটে তারা নিজ বাসার দিকে, বাড়ির দিকে ফিরে যাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে যে সমস্ত গাড়িগুলো শুধুমাত্র তাবলিগের জামাত পরিচালনার ক্ষেত্রে সংযুক্ত সেই গাড়িগুলোকে ছাড়া এবং গণমাধ্যমের গাড়িগুলোকে ছাড়া কাউকে আসলে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না, যার ফলে কিন্তু একটা নির্বিঘ্নে যাতায়াত ব্যবস্থা চালু হয়েছে এবং কোনো ধরনের দুর্ভোগের তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে অনেককেই দীর্ঘ 2-3 কিলোমিটার পায়ে হেঁটে আসতে হয়েছে, এতে একটা বাড়তি যন্ত্রণা তাদের মধ্যে ছিল। এমনকি রিক্সার যে যান চলাচল সেটাও কিন্তু আমরা একেবারে সীমিত দেখেছি। কেউ ব্যক্তিগত মোটর বাইক কিংবা সাইকেল যদি তারা কেউ এনে থাকেন তাহলে সেটার মাধ্যমে তারা যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা প্রায় 20 মিনিট হয়ে গেছে এই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। এখনও কিন্তু অজস্র মুসল্লির ঢল এখনও কিন্তু ঢাকার দিকে প্রবেশ করছে, অর্থাৎ টঙ্গীর ইজতেমার ময়দান থেকে তারা কিন্তু ঘরমুখ হচ্ছেন এবং তারা কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যের দিকে ফিরে যাচ্ছেন এবং তাদের শেষ প্রত্যাশা আল্লাহ যেন পৃথিবীকে ভালো রাখে, আল্লাহ যেন পৃথিবীর মুসলিম বিশ্বের মধ্যে যেন শান্তি প্রতিষ্ঠা করে এবং সকল মানব জাতি যেন ভালো করেন, সেই প্রত্যাশা নিয়ে তারা বাড়ি ফিরছেন। সাথে এই ছিল রাজধানীর আব্দুল্লাহ টঙ্গী ইজতেমা ময়দান থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সর্বশেষ তথ্যগুলো জানানোর জন্য ফারাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে অন্যান্য প্রসঙ্গ। সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। সকালে পঙ্গু হাসপাতালের সামনে সড়কের 2 লেন অবরোধ করে রেখেছেন তারা। এর আগে শনিবার রাত 10:30 পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় নানা স্লোগান দিতে দেখা যায় জুলাই অগাস্ট বিপ্লবে আহতদের মুখে।
দর্শক, এই মুহূর্তে পঙ্গু হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মাহিন আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহিন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা কি বলছেন ও পঙ্গু হাসপাতালের সার্বিক পরিস্থিতি কি, আর তারা কি ধরনের দাবি দাওয়া নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন আমাদের জানাবেন। জি সাথী, যেমনটা জানেন যে সুচিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় মর্যাদা সহ কয়েকটি দাবি নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত ছিলেন, চিকিৎসাধীন ছিলেন, তারা রাস্তা অবরোধ করেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে নভেম্বরের মাঝামাঝি সময়েও তারা একবার একই দাবিতে রাস্তায় অবরোধ করেছিলেন। তখন উপদেষ্টাদের পক্ষ থেকে তাদের নানা আশ্বাস দেওয়া হয়েছিল, তাদেরকে স্বাস্থ্য কার্ড দেওয়ার একটা আশ্বাস দেওয়া হয়েছিল। তাদের দাবি যে 1.5 মাস পার হয়ে গেলেও তারা সেই স্বাস্থ্য কার্ড এখনও পাননি এবং তাদের চিকিৎসায় নানা ধরনের বৈষম্য দেখা দিচ্ছে। এবং এইসব বৈষম্য দূর করা সহ তাদের যে দাবিগুলো ছিল সেই দাবি পূরণের জন্য তারা পুনরায় রাস্তা অবরোধ করেছেন। এবং তারা যেটা বলছেন যে এটা আসলে তাদের শুধু দাবি নয়, এটা তাদের অধিকার, এবং এই অধিকার পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখবেন। তারা যেমনটা বলছেন যে যদি 1 মাস সময় লাগে তাহলে তারা 1 মাস পর্যন্ত রাস্তায় অবস্থান করবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরে যাবেন না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা গতকাল সন্ধ্যা নাগাদ সড়কে নেমে আসেন এবং রাত থেকে রাস্তা অবরোধ করে রাখেন। এবং এই সময়ের মধ্যে তাদের কাছে কোনো উপদেষ্টা বা ছাত্র প্রতিনিধি আসেননি বলে তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে তাদেরকে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই আশ্বাস আসলে পরে বাস্তবায়ন হয়নি এবং এ কারণে তারা কিছুটা ক্ষুব্ধ হয়ে পুনরায় রাস্তায় অবস্থান করতে বাধ্য হচ্ছেন। এবং এবার তারা কোনো আশ্বাস নয়, তারা বাস্তবায়ন চান। বাস্তবায়ন না হওয়া, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। আর আরেকটু জানিয়ে রাখি যে গতকাল রাতে যখন তারা রাস্তায় অবস্থান করছিলেন তখন তাদের উপর একটা প্রাইভেট কার উঠে যায় এবং সেখানেও 3 জন আহত হয় বলে তারা দাবি করছেন। আর এই ছিল আমার কাছে রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে সর্বশেষ। মাহিন, ধন্যবাদ আপনাকে। ফের অস্থির সয়াবিন তেলের বাজার। ভোক্তাদের জিম্মি করে রমজানের আগেই দাম বৃদ্ধির পায়তারা চলছে, কারণ দোকানে মিলছে না চাহিদা মতো। বিক্রেতাদের দাবি প্রয়োজনের মাত্র 1/4 পাচ্ছেন তারা, সঙ্গে বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে আটা, ময়দা, সুজি। এ নিয়ে নাখোশ ভোক্তারাও। তবে মেঘনা গ্রুপ জানিয়েছে তেলের কোনো সংকট নেই। বিশ্লেষকরা বলছেন তেলের বাজারে প্রতিযোগিতা কম থাকায় ফায়দা নিচ্ছে কোম্পানিগুলো। সেলিম মালিকের রিপোর্ট। গেল নভেম্বরে সয়াবিন তেল ছাড়া রান্না করতে হয়েছে অনেক ভোক্তাকে, কারণ বাজার থেকে উধাও করে ফেলা হয়েছিল তেল। 9 ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় দাম 8 টাকা বৃদ্ধি করলে বাজার স্বাভাবিক হয়। দাম বৃদ্ধির 1 মাস যেতে না যেতেই ফের দেখা দিয়েছে সয়াবিন তেল সংকট। আমার লাগবে প্রত্যেকদিন 20 কার্টন তেল, আমি পাচ্ছি 5 কার্টন তেল। প্রত্যেকবার কোম্পানি দাম বাড়ানোর আগে এভাবে সরবরাহ কমায়। গায়ের দাম হলো 850 টাকা, 52 টাকা, আমরা 850 করে কিনতে হয়। কিনে ওই কাস্টমার যে দামে কিনে ওটাই বিক্রি করতে হয়। এমন বাস্তবতায় তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে নিজেদের জিম্মি ভাবছেন ভোক্তারা। কিছুক্ষণ আগে বলতেছে তেলের সাথে অন্য সদাই নিতে হবে, আর শুধু তেল বিক্রি হবে না। এরা বলতেছে আমাদের পরিচিত লোক আছে, এরা অন্য সদাই নেয়, সদাই লোক আমরা তেল দিতে হবে। রাজধানীর মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন তারাও পাচ্ছেন না পরিমাণ মতো। মার্কেটে আসো দিয়ে রাখছে, বাট মাল সাপ্লাই দিতে পারতেছে না। এটা যদি ঠিক না করে সিটি মিল, তাইলে আপনার হয়তোবা রমজানে গিয়ে ঘাটতি হতে পারে। তবে মেঘনা গ্রুপের দাবি চাহিদা মাফিক তেল রয়েছে তাদের হাতে, রমজানেও সংকট হবে না। প্রতিদিনই আমাদের প্রায় 1500-2000 টনের মতো ডেলিভারি যাচ্ছে। পাইপলাইনে যে পরিমাণ আমাদের আছে, যেটা অন্য বছরের চেয়েও অনেক বেশি আছে। রমজান কিন্তু আমাদের দেশের কনজিউমাররা কোনো ধরনের সমস্যা পড়বে না। বিশেষজ্ঞদের মতে বারবার ব্যবসায়ীদের ফাঁদে পা দিচ্ছে সরকার। আর্টিফিশিয়াল ক্রাইসিস করে জিম্মি করে সাপ্লাই বন্ধ করে যখন দাম বাড়ানো যায় তখন কিন্তু ব্যবসায়ীরা বারবার এই পদ্ধতিটা ব্যবহার করতেছে। তো এটাতে আসলে নতি স্বীকার করার কারণে আমরা ভোক্তা হিসেবে সয়াবিন তেলের বাজার আমরা ঠকতেছি। আমাদের দেশে এখন 8টার মতো এডিবল অয়েল রিফাইনারি চালু আছে। গত কয়েক বছর আগে এটা ছিল 30টা এই সংখ্যা। এই কম্পিটিশন রাখার জন্য 30টা নয়, 50টি নয়, 100টি অয়েল মিল যদি আসে আমাদের ক্ষতি কি? তেলের বাজার আর আমদানি নির্ভর নয়, দেশে উৎপাদিত তেলে চাহিদা মেটানো সম্ভব বলে মনে করেন এই কৃষি বিশেষজ্ঞ। সরিষা, সানফ্লাওয়ার আর পেরিলা তেলগুলোকে একটু যেন লাভজনক করা যায়, তাহলে দেখা যাবে সয়াবিনটা আসবে না। সয়াবিন যারা ইম্পোর্ট করে তারা খুব শক্তিশালী সিন্ডিকেট আছে, সেটা ভাঙতে হবে এবং সরকারি পারে সেটা ভেঙে দিয়ে আমাদের দেশে উৎপাদন হয় যে তেলগুলো, সেগুলোকে যদি প্রমোট করে তাহলে কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো। সেলিম মালিক, RTV, ঢাকা।
দর্শক, রমজানের আগে বাজারে কারসাজি করে সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয় জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন বাজারে সয়াবিন তেলের সংকট তৈরির বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন, আর এই যে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণ বিষয়ে স্থানীয় বাজার প্রশাসন কি ধরনের তৎপরতা নিয়েছে? যে সাথী আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজারে কিন্তু তেল নিয়ে তেলেসমাতি এখনই শুরু হয়ে গেছে। ব্যবসায়ীদের কিন্তু যথেষ্ট অভিযোগ, তারা কিন্তু চাহিদা মতো কোনো তেল এখানে পাচ্ছে না এবং তাদের যে চাহিদা সেটা কোনোভাবেই কিন্তু ডিলাররা কিংবা মিল মালিকরা পূরণ করতে পারছে না। আমরা একজন ব্যবসায়ীর কাছ থেকে আসলে জানতে চাইব তিনি তার চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা এবং তেল না পাওয়ার পিছনে এটার কারণ কি। কোনো কোম্পানি পর্যাপ্ত পরিমাণ কোনো তেল দিচ্ছে না, 5 লিটার তেল তো দিচ্ছেই না। বাজারে আগে 5টা কোম্পানি থাকলে এখন মনে হয় 3টে কোম্পানি আছে, 3টে কোম্পানিও তাও এই সপ্তাহে কোনো কোম্পানি 5 লিটার তেল দেয়নি। এখন যদি না দেখছেন খুচরো ব্যবসায়ী, তো ছোটো ব্যবসায়ীরা তো তেমন একটা 5 কার্টন সপ্তাহে ওইটা নিয়ে চলে, না দিলে তো কাস্টমারের হাতে তেলটা তুলে দিতে পারছে না। শুনছিলেন একজন দোকানের বক্তব্য, তিনি জানালো আসলে তারা তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না। তবে এখানে যারা ভোক্তা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন সামনে রমজানের আর মাত্র কিন্তু 1 মাস বাকি আছে। এই 1 মাস আগেই কিন্তু ব্যবসায়ীরা, বড় বড় কর্পোরেট ব্যবসায়ীরা কিন্তু এটার দাম বাড়ানোর জন্য কিন্তু একটা পায়তারা শুরু করেছেন এবং ইতিমধ্যে যে সংকট দেখা দিয়েছে সেটা কিন্তু তারা বলছে এটা কৃত্রিম সংকট। সরকার যদি মনিটরিং না করে কিংবা কঠোরভাবে এটা আসলে দমন না করে তাহলে কিন্তু ব্যবসায়ীরা আবারও তেলের দাম বৃদ্ধি করবে। এটা কিন্তু সবাই একেবারে প্রত্যাশা করছেন, কারণ এর আগেও কিন্তু বিভিন্নভাবে ব্যবসায়ীরা কিন্তু সরকারকে জিম্মি করে কিন্তু তেলের দাম বৃদ্ধি করিয়েছেন। এবারও সেই ঠিক একই অবস্থায় যাচ্ছে বলে তারা ধারণা করতেন। সাথী, এই ছিল চট্টগ্রামের বাজার থেকে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সীমান্ত এলাকায় বর্ডার গার্ডের তৎপরতা বাড়লেও কোনোভাবেই থামছে না মাদকের চোরাচালান। প্রতিনিয়ত ভারত থেকে ফেন্সিডিল, গাঁজা, চোরাই মদ, ইয়াবা সহ বিভিন্ন মাদক ঢুকছে দেশের মধ্যে। ফলে অবাধে চলছে মাদকের সেবন ও বিক্রয়। সীমান্তে বর্ডার গার্ডের তৎপরতা বাড়লে মাদক পরিবহনে ব্যবহার হচ্ছে বিভিন্ন রুট। ঝিনাইদহ থেকে শিপলুজ্জামানের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। চোখের সামনে এভাবে চলছে মাদক সেবন। এই চিত্র ঝিনাইদহের বিভিন্ন এলাকার, এখানেই শেষ নয়। জেলার বিভিন্ন স্থানে এভাবেই যেখানে সেখানে পড়ে থাকছে মাদকের চিহ্ন, যা রীতিমতো মাদক কারবারিদের হটস্পটে পরিণত হয়েছে। স্থানীয়রা জানায়, জেলার মহেশপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে ফেন্সিডিল, গাঁজা, চোরাই মদ, ইয়াবা সহ বিভিন্ন মাদক প্রবেশ করে দেশের ভিতরে, যা হাতবদল হয়ে ছড়িয়ে যায় বিভিন্ন প্রান্তে। মহেশপুর সীমান্ত থেকে বাস, মোটরসাইকেল এমনকি ট্রেন ব্যবহার হচ্ছে মাদক পরিবহনে। বিভিন্ন সময় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারে জড়িতদের গ্রেফতার করা হলেও কমছে না মাদক কেনাবেচা। এখানে ট্রেন, তারপর বাস, সীমান্ত এলাকা দিয়ে মাদক ঢোকে। মাদক সেবন এবং মাদক কিছু শ্রেণীর মানুষ এটা পরিবহন করছে বিভিন্ন মাধ্যমে, মোটরসাইকেলে, গাড়ি, ট্রেনে। এখন তো এরাও করছে, বুঝেছেন, এটা মানে ভাত মাছের মতো হয়ে গেছে। এই মাদক আমাদের এই কালীগঞ্জ উপজেলাকে এখন সেভ হয়েছে। এখান থেকে আমরা অতি দ্রুত যেভাবে হোক এই মাদক নির্মূল করতে হবে। এদিকে নিয়মিত অভিযান পরিচালনা ও মাদক কারবারিদের ছাড় না দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসতেছি, তার এই ধারাবাহিকতায় আমরা এই কালীগঞ্জ মাদক উদ্ধার এবং মাদক সেবনকারী যাতে নির্মূল হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইমরুল কায়েস, RTV। নারায়ণগঞ্জে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা। সশস্ত্র সংঘবদ্ধ ডাকাত দলের হাত থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষ, শিল্পপতি, রাজনীতিক থেকে শুরু করে সরকারি অফিস পর্যন্ত। ডাকাতরা লুটে নিচ্ছে নগদ টাকা, খাদ্যপণ্য সহ বৈদ্যুতিক ট্রান্সফরমার। এতে করে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুষছেন সাধারণ মানুষ। তবে পুলিশ সুপারের দাবি তৎপর তারা। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হাসানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। গত 22 জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় এক প্রবাসীর বাসার দরজা ভেঙে 12 লাখ টাকা ও 25 ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতরা 28 জানুয়ারি 2500-এর শম্ভুপুরায় 6টি বাড়িতে একই সঙ্গে ডাকাতি হয়।
এর আগে সদর উপজেলার কুতুবপুরে পাইকারি চালের দোকানে ডাকাতি হয়। এর পাশাপাশি গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনাও ঘটে। এসব অপরাধের সঙ্গে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাও বেড়েছে। ডাকাতদের হাতে সর্বস্ব হারিয়ে হতবাক ভুক্তভোগীরা। এত বছর বিদেশ কইরা যে সঞ্চয় করছে, আমার স্বর্ণ টাকা পয়সা সব নিয়ে গেছে, আমার একবারে শেষ করে দিয়ে গেছে। মাসে মাসে টাকা পাঠাইছি, আস্তে 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 এই টাকাগুলো বাসায় রাখছি ভাই, উঠাই নেন 40,000 30,000 টাকা। মেশিন দিয়ে কাটাকাটি করে ঢুকা ঘরে সবাইকে আমাদের অস্ত্র মুখে ধরে রাখছে, ফুল সবার হাত পা দুটি বাঁধা করে রাখছে এবং প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। হঠাৎ করে ডাকাতদের উৎপাতে উদ্বিগ্ন সব শ্রেণী পেশার মানুষ। তাদের অভিযোগ পুলিশ কাজ করছে না। ছেলে মেয়েরা বাড়ির বাইরে যেতে এখন ভয় পাচ্ছে এবং সকালবেলা যারা হাঁটাহাঁটি করতো তারাও এখন সকালে হাঁটাহাঁটি করতে বিরত থাকছেন। এই ছিনতাই রোধ করার জন্য পুলিশের কাছে যদি কোনো ভুক্তভোগী যায় সেটা পুলিশ আমলে নিচ্ছে না। একদিকে যেমন ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, একই সাথে চোর সন্দেহে কিংবা ডাকাত সন্দেহে মব সহিংসতার সংখ্যাও বাড়ছে। দুটোই কিন্তু আতঙ্কজনক। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে দাবি করে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। ডাকাতি, চুরি এসব প্রতিরোধের জন্য আমাদের মোবাইল টিম, পেট্রোল টিমগুলো সর্বদা কাজ করছে। জেলা পুলিশের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে যে সবাই যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং কেউ যাতে আইন নিজের হাতে না তুলে নেয়। ডাকাতি সহ সব ধরনের অপরাধ কমাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি সাধারণ মানুষের। নাদিরা সুলতানা, RTV। বাসের সিট ধরাকে কেন্দ্র করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী সুমনের সঙ্গে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলামের মারামারির ঘটনায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে প্রক্টর ও এক শিক্ষক সহ উভয় বিভাগের অন্তত 10 জন শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার রাতে ক্যাম্পাসের বটতলা ও ডায়না চত্বরে এ ঘটনা ঘটে। জানা যায়, সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করা ডাবল ডেকার বাসের সিট নিয়ে সুমন ও রাকিবুলের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারি হয়। কিছুক্ষণ পর বাসটি ক্যাম্পাসে প্রবেশ করলে সুমনের ডাকে আইন ও রাকিবের ডাকে আল ফিকাহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা জড়ো হলে প্রক্টর অভিযুক্তদের নিয়ে বিষয়টি সমাধান করেন। এ সময় নিচে অপেক্ষায় থাকা উভয় বিভাগের প্রায় 2 শতাধিক শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ জাতীয় নিরাপদ খাদ্য দিবস। সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি প্রতিপাদ্য পালিত হচ্ছে দিবসটি। প্রতি বছরের মতো রাজধানী সহ সারা দেশে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা। নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের প্রধান লক্ষ্য। দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের জন্য এবার সুখবর দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। চলতি বছরই তাদের পাওনা টাকা বা তার পরিবর্তে বন্ড বুঝে পাবেন বলে জানান তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি একথা জানান। দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ না হওয়ার অনুরোধ করে গভর্নর বলেন, একবারে হয়তো সম্ভব নয়, তবে ধাপে ধাপে আমানতকারীরা তাদের পাওনা বুঝে পাবেন। পতিত সরকারের আমলে ব্যাংক খাতের অনিয়ম ও দুর্নীতির ফলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংকের কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। আমানতকারীরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন না। দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সাহায্য করেছে বাংলাদেশ ব্যাংক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তান খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি বিরোধী অভিযানে গেল 24 ঘণ্টায় 22 নিরাপত্তা কর্মকর্তা ও 24 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। শুক্রবার রাত থেকে বিচ্ছিন্নতাবাদীদের দমনে অভিযান চলাকালীন দফায় দফায় সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বার্তা সংস্থা ডন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এদিকে সেনাদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সেই সাথে অভিযানে সেনা সদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। স্বাধীনতার দাবিতে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী বেলুচ গোষ্ঠীগুলো গেল 1 দশক ধরে দেশটির নিরাপত্তা বাহিনীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন বসবাসরত অবৈধ
বাংলাদেশিরা। ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর কাগজপত্রবিহীন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে। বিশেষ করে যাদের নামে ডিপোর্টেশন অর্ডার রয়েছে তারা লোক সমাগমে আসছে না। গ্রেপ্তার আতঙ্কে অনেকে কাজে যোগ দিচ্ছেন না। তবে আতঙ্কিত না হয়ে যথাযথ পদক্ষেপের পরামর্শ দিয়েছেন এনওয়াইপিডির সাবেক সিআইডি কর্মকর্তা মাসুদুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি SM কবিরের রিপোর্ট, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকেই আতঙ্কে আছেন নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা। নথিপত্রহীন বাংলাদেশিরাও একইভাবে রয়েছেন দুশ্চিন্তায়। কারণ 20 জানুয়ারি ট্রাম্প শপথ নেওয়ার পর নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে অভিযান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে অন্তত 20 জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। সাদা পোশাকে অভিযান চালানো এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার বলছেন ভুক্তভোগীরা। তাই উল্লেখযোগ্য হারে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস সহ বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বিভিন্ন রেস্টুরেন্টে বাংলাদেশিদের আড্ডা দেওয়ার হার কমে গেছে। এক ধরনের গুজবে ভীতি নিয়ে কাগজপত্রহীন সবাই চলে গেছেন আত্মগোপনে। তবে সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এনওয়াইপিডির সাবেক সিআইডি কর্মকর্তা মাসুদুর রহমান। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বর্তমানে চলমান সংকট নিয়ে কথা বলেন তিনি। চাই না আপনারা ভুল তথ্য দিয়ে আমাদের কমিউনিটির লোকজনকে একটা প্যারেশানির মধ্যে ফেলে দেন। যদিও আপনারা কোনো কারণে কোনো ল এনফোর্সমেন্টের কাছে কখনো কোনো কারণে ধরা পড়ে যান, আমি আপনাদের বলবো সাথে সাথে আপনারা তাদেরকে বলবেন দ্যাট with all the respect, I have an attorney who is representing me. It is a very important line. কেন এটা হলো আপনার কনস্টিটিউশনাল রাইট। এই কথা বলার সাথে সাথে কখনো আপনাকে ইন্টারোগেশনটা করবে না। 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্র সীমান্ত অতিক্রম করে লাখ লাখ অনুপ্রবেশকারী নির্দ্বিধায় নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্তে অবৈধ প্রবেশ বন্ধ করা এবং অপরাধীদের বের করে দেওয়ার কথা বলেন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। যুদ্ধবিরতির দ্বিতীয় দফায় কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চুক্তি অনুযায়ী প্রথম ধাপ শুরুর 16 দিনের মাথায় সোমবার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে। তবে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, নেতানিয়াহু কাতারের প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। কারণ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তিনি চুক্তি নিয়ে আলোচনা আগাতে চাচ্ছেন না। দ্বিতীয় ধাপ কার্যকর হলে সব জীবিত জিম্মি মুক্তি দিবে হামাস। অপরদিকে অসংখ্য ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের গ্রুপ পর্ব শেষে আজ একদিনের বিরতি। কাল থেকে শুরু হবে প্লে অফ, যেখানে এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে টানা 8 জয়ে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর। তবে শেষ 4 ম্যাচে হেরে পয়েন্ট তালিকার 3-এ নেমে যায় সোহানের দল। এদিকে টানা 2 জয়ে প্লে অফ নিশ্চিত করা খুলনা আছে দারুণ ছন্দে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দিনের অন্য ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস। ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। হারলে সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।